রিমি কৌতূহল নিয়ে সেদিকে তাকিয়ে থাকলেও মুখে কিছুই বলে না। রনি বক্সটাকে সামনে থাকা একটা টেবিলের উপর রাখলে রিমি এতক্ষণে খেয়াল করে টেবিলটা বেশ সাজানো গোছানো রয়েছে। সুন্দর একটা বড় ক্যান্ডেল রাখা, টেবিল জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো, এক পাশে একটা গোলাপের ছোটখাটো তোড়া ছিল, আর অপর পাশে রনির মাত্র আনা বড় বক্সটি রাখা। রনি বক্সটি খুলতেই সেখানে চমৎকার ডিজাইনের একটা কেক দেখতে পায়। রিমি অবাক হয়ে বসেছিল। বর্তমানে তার পরনে একটা সিম্পল শাড়ি, যেটা কিনা এখন এলোমেলো হয়ে আছে। মাথায় পেঁচানো হিজাবটা রনি হয়তো খুলে দিয়েছিল, তাই চুলের অবস্থা আরো ভয়াবহ। তার এমন অবস্থায় রনি গোলাপের তোড়াটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মার্সি, দিস ইজ ফর ইউ। রিমি হতভম্ব হয়ে রনির দিকে তাকায়। তার তো আজকের ডেটটাই মনে ছিল না, অথচ রনি সেটা মনে রেখেছে, এখন তাকে উইশও করছে। রিমির কাছে সব স্বপ্নের মতো লাগছে। সে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা হাতে নিতেই বোঝে এসব কিছুই স্বপ্ন না, সবই সত্যি। রনি তার হাত ধরে বিছানা থেকে নামিয়ে রুমে থাকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায়। রিমির সামনে তাকাতেই আয়নায় নিজের পেছনে রনিকেও দেখতে পায়। সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যায়। সে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ অনুভব করতে পারে তার কোমরের দিকে রনির হাতের ছোঁয়া। পরপর নিজের কোমরে ঠান্ডা কিছুর ছোঁয়া পেতেই শিউরে ওঠে। একটু পরই চোখ মেলে আয়নায় নিজের কোমরে একটা সুন্দর কোমর বন্ধনী দেখতে পায়। বন্ধনীটির এক পাশে বেশ বড় ডিজাইন করা, যেটা দ্বারা তার কোমরে সে নিষিদ্ধ সিগারেটে পোড়া দাগটি ছেয়ে গেছে। রিমির মনোভাব বুঝতে পেরে রনি বলে, যেই জায়গায় কেউ দাগ রেখে গিয়েছিল আমি হয়তো সেটা মুছতে পারবো না মার্সি, কিন্তু সেখানটা নিজের মতো যত্ন করতে পারবো। এই বন্ধনটা শুধু একটা সাজ নয়, এটা একটা প্রতিশ্রুতি। যেই জায়গায় কেউ আঘাত করেছে সেই জায়গায় এখন যত্নে মোড়ানো থাকবে। রিমির চোখ জোড়া ছলছল করে ওঠে। প্রথমবারের মতো সে পেছনে ঘুরে সজ্ঞানে রনিকে শক্ত করে জড়িয়ে ধরে। রনি হকচকিয়ে গেলেও নিজেও পাল্টা রিমিকে আলতো করে ধরে। তবে বুঝতে পারে রিমি কান্না করছে। কত কান্না করতে পারে এই মেয়ে? এমন ছোটখাটো বিষয়ে কান্না করতে হয় নাকি? রিমিকে টেনে সরিয়ে বলে, চোখের ভেতর কি ছোটখাটো সমুদ্র বানিয়ে রেখেছ নাকি? এত পানি আসে কোথা থেকে? ভালোবাসে নামায়? রিমির হঠাৎ প্রশ্নে রনি চমকে ওঠে। রিমি যে এমন প্রশ্ন করতে পারে তার ধারণা ছিল না। রিমি সরাসরি রনির চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল। হয়তো বোঝার চেষ্টা করেছিল রনির চোখে তার জন্য কোনো ভালোবাসা খুঁজে পায় কিনা। কিন্তু হঠাৎ এই প্রশ্ন। না বাসলেও সমস্যা নেই, উত্তরটা বলে দেন আমায়। এত অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকতে খুব কষ্ট হয়। কিন্তু রনি বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সৎসাহস তার হয়ে ওঠেনি। রিমি হয়তো রনির উত্তর কি হবে বুঝে ফেলে, অথচ 2 মাসেই রনির এত কেয়ার দেখে ভেবেছিল হয়তো একটু হলেও ভালোবাসা সৃষ্টি হয়েছে। সেই বোকার মতো এসব ভাবনা নিজের মাঝে পুষে রেখেছিল। রনিকে আঁকড়ে ধরা তার হাত দুটো শিথিল করে ফেলে। এটা যেন তার এক প্রকার অভ্যাসের মতো হয়ে গেছে। ছোট থেকে একের পর এক ভালোবাসাগুলো তার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল। যাকে ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছে সেই তাকে ছেড়ে চলে গেছে। তাই হয়তো এবার নিজ থেকেই ছেড়ে দেওয়ার ভাবনা ভেবেছে। একেবারে ছেড়ে চলে যাওয়ার থেকে নিজে থেকে ছেড়ে দিলে অন্তত চোখের সামনে থাকবে, বাকিদের মতো চলে যাবে না। কিন্তু সে রনিকে ছেড়ে দিলেও রনি ছাড়ে না, উল্টো আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। মৃদু কণ্ঠে বলে, কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার আগে দায়িত্বটা প্রধান হয়ে দাঁড়ায়। ধরে নাও আমিও তেমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমি এখন বলবো আমার সময় লাগবে, সামনে আমার অনেক কাজ বাকি, আমার সাথে তোমার জীবনটাও জড়িয়ে গেছে, আর সেটা আমি অবহেলায় ফেলে রাখতে চাই না। তবে তোমার প্রতি আমি দায়িত্ববোধের আগে মায়া জিনিসটা ফিল করেছি। হয়তো ভবিষ্যতে সেটা ভালোবাসায় রূপ নেবে। তার আগে কি এই অল্প সময়টুকু আমি ডিজার্ভ করি না মার্সি? নিজেকে গুছিয়ে নিতে এই সময়টুকু যে আমার অনেক দরকার। রিমি সব শুনে একটা গভীর শ্বাস নেয়, তারপর স্পষ্ট কণ্ঠে বলে, আচ্ছা দিলাম সময়, ততদিন না হয় আমারও নিজেকে আপনার যোগ্য করে তোলার মিশন চলবে। তবে এই সময়টুকু আমি যতটুকু সুখের ছোঁয়া পাবো সবটুকু নিজের ভেতর পুষে রেখে দেব। যদি কখনো আপনার আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় তবে এই সব সুখ একান্ত আমার, আর যদি তেমনটা না হয় তবুও সব আমার। এই পুষে রাখা সুখের স্মৃতিগুলোকে আমি সাথে নিয়ে বাকি জীবন পার করে দেব। রনি মুচকি হেসে রিমির কপালে বেশ সময় ধরে একটা চুমু খায়, তারপর বলে, তুমি পিচ্চি হলেও মাঝে মাঝে ম্যাচিউরদের মতো বেশ কঠিন কঠিন কথা বলো। ইস, বোঝেননি আপনি? তাহলে তো আপনিও পিচ্ছি, বড়দের কথা বোঝেন না। রনি হেসে ফেলে, তারপর আবারও বলে, মার্সি, হয়তো আমি এখনই তোমায় কোনো কিছু নিশ্চয়তা দিতে পারছি না, তবে তোমার যে কোনো কাজে সব সময় আমায় পাশে পাবে। আমি স্বীকার করি তুমি আমার ওয়াইফ, আর আজীবন স্বীকার করব। তবে ভালোবাসা, সেটার কথা এখনই বলতে পারছি না। আমি সরাসরি জানালাম তোমায়, এখন তুমি যা বোঝো। রিমি এবার দুষ্টুমি করে বলে, ওকে মহাশয়, মেনে নিলাম।
আপনি আপনার মতো সময় নিন, তবে আমি আশায় থাকব সব শেষে আপনি আমার কাছে ফেরত আসবেন। আপাতত কেকটা কাটতে চাচ্ছিলাম। ও, এটা আমার জন্য না? আগে কখনো এভাবে জন্মদিনের উইশ কেউই করেনি, এক্ষেত্রেও আপনি এগিয়ে রইলেন। রনি মুস্কি হেসে রিমিকে সাথে নিয়ে টেবিলের সামনে আসে। তারপর ক্যান্ডেল জ্বালিয়ে নিজে রিমির হাত ধরে কেক কাটে। নিজের হাতে এক টুকরো কেক নিয়ে রিমিকে খাইয়ে দেয়। রিমি ছলছল চোখ নিয়ে রনিকেও কেক খাওয়ায়। আজ রনি নিজে থেকে রিমিকে টেনে নিজের বুকে নিয়ে ঘুমায়। সে নিজের কর্মকাণ্ডে নিজেই কনফিউজড। এই যে এখন নিজে থেকে রিমিকে এতটা কাছে টেনে নিচ্ছে, অথচ ভালোবাসার কথা শুনলে তার মনে হয় এটাকে ভালোবাসা বলে না, ভালোবাসার সংজ্ঞা এটা না। কিন্তু তার তো জানা নেই রিমি তার এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলোর মাঝেই ভালোবাসা খুঁজে পায়। কারণ তার যে বেশি কিছুর দরকার নেই, শুধু রনিকে সারা জীবন নিজের পাশে চায়। এভাবেই সারা জীবন রনির কেয়ারগুলো সে নিজের সাথে আগলে রাখতে চায়। আজ সে রনির সবগুলো কথাই মেনে নিয়েছে, কারণ রনি তাকে অস্বীকার করেনি, সেই প্রথম দিনের মতো অবহেলা করেনি, সজীবের মতো তাকে আঘাত করেনি। উল্টো তার আঘাতগুলো আরো ঢেকে রাখার চেষ্টা করছে, তাকে অন্যদের মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সাহায্য করছে। এগুলোই তো তার চাই। স্বামী স্ত্রী নামক ভালোবাসাগুলো না হয় ভবিষ্যতের জন্য তোলা থাক, আপাতত রনির বলা অনুযায়ী তার দায়িত্বগুলোই আঁকড়ে ধরে সুন্দরভাবে বেঁচে থাকবে। কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করবে না, কারণ সে তার চাওয়ার থেকেও বেশি কিছু পেয়ে যাচ্ছে, আর কিছুই দরকার নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে রিমি নিজেকে বিছানায় একাকী শুয়ে থাকতে দেখে। আশেপাশে তাকিয়ে রনিকে পায় না, তাই সে উঠে বসে। দেখে রুমের দরজা চাপানো আছে। রাতে কি লক করা ছিল কিনা তাও তার জানা নেই, তবে বুঝতে পারে রনি এখানে নেই, তাকে রেখেই বেরিয়ে গেছে। রিমির মনটা খারাপ হয়ে যায়। অন্তত তাকে ডেকে তুলে দিতে পারত। এখন একাকী সে সবার সামনে যাবে কিভাবে? ওরা তো সবাই তাদের ব্যাপারটা জানে না, তাকে প্রশ্ন করলে কি উত্তর দেবে? তার ভাবনার মাঝে রনি রুমে আসে, তাকে বিছানায় বসে থাকতে দেখে বলে, ও উঠে পড়েছো তুমি? যাও ফ্রেশ হয়ে এসো, বাইরে যাব সবাই, আমি ওদেরকে বলে এসেছি। গত রাতের কথা তারা সবাই জানে, সো আর সমস্যা হবে না। রনি একদম স্বাভাবিক কথা বলছে। রিমি নিজের ভুল বুঝতে পারে। রনি আগে গিয়ে ওদের সাথে কথা বলেছে। আপনি আর আমি একসাথে ছিলাম, ওরা যদি খারাপভাবে নেয়? কেন নেবে? উই আর ম্যারিড। এটা স্বাভাবিক আমাদের একসাথে থাকা, কিন্তু আপুরা কেউ তো সেটা জানে না। তো জানার সময় হলে জানবে। তুমি ফ্রেশ হও আগে। নিজের অবস্থা দেখেছো? রাতে কি পরিমাণ কান্না করেছো, এখনো মুখে দাগ বসে আছে। যাও, চোখে মুখে আগে পানি দাও। রনি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও রিমির খুব টেনশন হচ্ছিল, বিশেষ করে লিলিকে নিয়ে। ও তো ভালোবাসে রনিকে, সে তো মেনে নিতে পারবে না এসব। আজব মেয়ে, এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রিমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসে, তবে এই রুমে তার কোনো ড্রেস নেই, তাই ওই রুমে গিয়ে তাকে ফ্রেশ হয়ে আসতে হবে। রিমি বের হতেই দেখে রনি কেমন গম্ভীর মুখে বিছানায় বসে আছে। রিমি একটু ভয় পায়, আবার কি হলো? সে কি কোনো ভুল করলো নাকি? শুনছেন, কিছু হয়েছে আপনার? একটা জিনিস নিয়ে তোমাদের ওপর বেশ মনক্ষুণ্ণ হয়েছি। রিমি ভয়ার্ত কণ্ঠে বলে, কি করেছি আমি? আপনি কি এখন আমায় বকবেন? রনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, সব সময় অতিরিক্ত বোঝো তুমি। তবে সত্যি আমি মনক্ষুণ্ণ হয়েছি। প্রথমত, তোমাদের আমার সাথে এখানে আনার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে তোমার এই জন্মদিন, আর অপরটি হচ্ছে মেহেরের অতিরিক্ত আগ্রহ। দুটো মিলেই এটাই সুবর্ণ সুযোগ ছিল দুজনকে একসাথে ঘুরিয়ে নিয়ে যাওয়া। কারণ এখান থেকে গিয়ে আমার পড়াশোনায় অনেক ব্যস্ত হতে হবে, কোনো সময় দিতে পারবো না কাউকে। রিমি মনোযোগ দিয়ে শুনছিল রনির কথাগুলো, সে বোঝার চেষ্টা করছিল তার ভুলটা কোথায়। রনি পুনরায় বলে, আর দ্বিতীয়টা হলো, গতকাল তোমাদের এখানে শাড়ি পরাটা, এটা আমার পছন্দ হয়নি। যেখানে তোমাদের সাথে আনাটা আমার এক প্রকার নিজের সাথে জোরপূর্বক সিদ্ধান্ত ছিল, সেখানে তোমরা শাড়ি পরে এসেছিলে। হিমেল, সাজিদ ছাড়াও আরো মানুষ ছিল আশেপাশে। মেহের অতিরিক্ত বাচ্চামো করে ফেলেছে, ও যে বড় হচ্ছে কোনো ভাবনাই নেই সেদিকে। মেহেরের কথা বলতে রিমি তড়িঘড়ি করে বলে, এতে মেহেরের কোনো দোষ নেই। আসলে লিলি আপু পড়ছে দেখে মেহেরেরও শখ হয়েছিল। তাছাড়া আমি তো সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম ওকে, শুধু তো ছবি তোলার জন্যই পড়েছিল সবাই। মেয়েদের এই অতিরিক্ত নাচানাচি ভালো লাগে না, ওদেরকে ট্যুরে আসতে কখনো বলা হয়নি। মোনাকে হিমেল সাথে করে আনে, আর শিয়া লিলির আশাটা একান্ত নিজেদের ডিসিশন। আমরা ছেলেরা ওদের কখনো জোর করিনি। রিমি চুপচাপ দাঁড়িয়ে থাকে। রনি পুনরায় বলে, আমি জানি আমার কথাগুলো একটু কড়া মনে হচ্ছে, কিন্তু আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে খারাপ কথা উঠুক, কিংবা কেউ বাজে নজর দেখ। হয়তো দেখেছো আমাদের সামনের গেস্ট হাউসে মানুষ ছিল, তারা হয়তো বিষয়টা ভালোভাবে নাও নিতে পারে। আমাদের গ্রুপটার দিকেই সবাই তাকিয়েছিল। রিমি রনির কথার মানে কিছুটা বুঝতে পারে, তাই সে বলে, ভুল হয়ে গেছে আমাদের, আর হবে না এমন। ওকে ওকে, তোমাকে মাপ চাইতে হবে না, এমন কিছু পুনরায় ঘটার কোনো সুযোগই হবে না। আর তুমি এখন মেহেরের ভাবি, নিজে যতটুকু পারবে ওকে বোঝাবে, আর ঠিক ভুলের জন্য আম্মু তো আছেই। আমরা সমাজে চলি, তাই চাইলেই সবার থেকে আড়ালে থাকা সম্ভব না।
তবে যথাসম্ভব সংযত থাকা সম্ভব। আমার কথা বুঝেছো কিছু? রিমি ওপর নিচ মাথা নাড়ায়। রনি সন্তুষ্ট হয়ে রিমিকে সাথে নিয়ে বাইরে যায়। রিমি মেয়েদের রুমে যেতেই সবাই তার দিকেই তাকায়। মেহের, মোনা এগিয়ে এসে বলে, তুমি ঠিক আছো রিমি? আমাদের অনেক টেনশন হচ্ছিল। হিমের সব বলেছিল আমাদের, তবে তোমাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছিল না। রিমি মাথা নাড়িয়ে বলে, সে ঠিক আছে। তারপর লিলির দিকে তাকিয়ে দেখে লিলি তার দিকে তাকিয়ে আছে। এবার লিলি তার দিকে এগিয়ে এসে বলে, আহনাফের সাথে ছিলে তুমি সারা রাত? তোমাদের বিয়ে হয়েছে? আমি সেদিন জিজ্ঞাসা করলে বলনি কেন? মোনা তাকে থামানোর চেষ্টা করে। লিলি চুপ কর, এসব নিয়ে পরে কথা বলা যাবে। পরে কেন? এখন নয় কেন? কেন সে বলল না কিছুই? ও শোনেনি আমি আহনাফকে ভালোবাসি? কেন আমাদের মাঝে সে বাধা হয়ে দাঁড়ালো? আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল ওকে নিয়ে। আহনাফ আমায় খুবই খারাপভাবে ঠকালো। আমার ভালোবাসার কোনো গুরুত্বই দিল না, অথচ নিজের বউকে কাজিন পরিচয় দিয়ে সামনে আনলো। আমার ভালোবাসাকে এতটাই ফেলনা মনে হলো তার কাছে। ভালো না বাসুক, অন্তত সব জানাতে পারত। তা না করে সবকিছু লুকিয়ে আমার মনটাকে পুরো ছারখার করে দিল। তোরা জানিস, আজ আমি আহনাফকে প্রপোজ করতে চেয়েছিলাম। ভাগ্যিস আগেই সব জেনে গেলাম, নয়তো আজ সবার সামনে আমায় চরম অপমানিত হতে হতো। আল্লাহ আমায় বাঁচিয়ে নিয়েছে, তোমাদের মতো প্রতারকদের হাত থেকে আমায় বাঁচিয়ে নিয়েছে। রিমির বলার মতো কিছুই থাকে না। সে চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে থাকে, কারণ বড় দোষী সে। রনি হয়তো জানায়নি তাদের, কিন্তু সে তো মিথ্যেটা বলেছিল। শিয়াও ওদের থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল। মোনার থেকে লিলির সবচেয়ে কাছের বান্ধবী ছিল সে। সে জানে লিলি সত্যি রনিকে কতটা ভালোবাসে। তবে এটাও জানে রনি লিলিকে কখনো সেভাবে ভালোবাসেনি। ভালোবাসলে অন্তত একটু হলেও লিলির মনের অবস্থাটা বুঝতে পারেনি বলেই উল্টো সকালে এসে স্বাভাবিকভাবেই সব জানায়। স্বপ্ন সেই রাতেই এখান থেকে চলে গিয়েছিল। হয়তো রনিও ভাবছে স্বপ্নের সাথে লিলিরও এসবে হাত ছিল, অথচ লিলি এসবের কিছুই জানতো না। উল্টো সারাক্ষণ এক্সাইটেড ছিল এই ভেবে সে আজকে রনিকে প্রপোজ করবে, ভালোবাসার কথা জানাবে। আর তার আগেই তার ভালোবাসাটাই মিথ্যে প্রমাণিত হলো। একতরফা ভালোবাসাগুলো সত্যি অনেক কষ্টের হয়। বিপরীতে থাকা মানুষটাকে কোনো দোষ দেওয়া যায় না, বরং ভালোবেসে নিজেকে দোষী হতে হয়। কোনো অভিযোগের সুযোগ থাকে না। অভ্যাস পরিবর্তন করা যে অনেক কঠিন একটা কাজ। আর একতরফা ভালোবাসা এমনই একটা অভ্যাসের মতো, যেটা চাইলেও সহজে ছেড়ে দেওয়া যায় না, বরং ভালোবাসা না পাওয়ার কষ্ট আজীবন একাকী বয়ে যেতে হয়।